নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা WBCS মেইন 2023 এর পেপার থ্রি হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির হিস্ট্রির 100টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানটায় প্রতিটা অপশন ধরে ধরে আমরা 100টা থেকে 500+ কোশ্চেন আলোচনা করব। চলো শুরু করি। প্রথম কোশ্চেনে চলে আসো। কি আছে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ এ ফলোয়ার অফ। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। চাণক্য বা বিষ্ণুগুপ্তের সাহায্যে বা কৌটিল্যের সাহায্যে তিনি ধনানন্দকে হারিয়ে সিংহাসনে বসেন। তিনি কোন ধর্ম পালন করত? না হচ্ছে জৈন ধর্ম। বুঝছে? এবার জৈন ধর্ম সম্পর্কে জেনে নিই। জৈন ধর্মে মোট 24টা তীর্থঙ্কর ছিল, যার মধ্যে ফার্স্ট হচ্ছে কি না ঋষভনাথ, যার সিম্বল কি ছিল না সিম্বল বা এমব্লেম ছিল ষাঁড়। বুঝছে? এরপরে চলে আসো 23rd তীর্থঙ্কর নাম কি ছিল না পার্শ্বনাথ, যার এমব্লেম কি ছিল না হচ্ছে স্নেক বা সাপ। বুঝছে? এরপরে চলে আসো 24th তীর্থঙ্কর ছিল বা রিয়েল ফাউন্ডারকে জৈন ধর্মের মহাবীর, যার এমব্লেম কি ছিল সিংহ। বুঝছে? এরপর চলে আসো জৈন ধর্মের প্রতিটা গ্রন্থ কি ভাষায় লেখা হতো না প্রাকৃত। আর জৈন ধর্মের দুটি ভাগ ছিল, একটা ছিল শ্বেতাম্বর আর একটা ছিল দিগম্বর। শ্বেতাম্বররা কি সাদা বস্ত্র পরিধান করতো, আর দিগম্বররা কোনো বস্ত্র পরিধান করতো না। শ্বেতাম্বরদের ছিল কি স্থূলভদ্র, আর দিগম্বর ছিল ভদ্রবাহু। মহাবীরও কি ছিল না দিগম্বর। হয়েছে? আর মনে রাখবে, মহাবীর 30 বছর বয়সে গৃহত্যাগ করে, 42 এজে তিনি জ্ঞান লাভ করেন। হয়েছে? ঋজুপালিকা নদীর তীরে বসেছিলেন এবং শাল গাছের তলায়। হয়েছে? এবার চলে আসে বুদ্ধিজমের ফাউন্ডার কে না হচ্ছে গৌতম বুদ্ধ। এবার গৌতম বুদ্ধ ইনি 29 বছরে গৃহত্যাগ করেন এবং 35 এজে তিনি জ্ঞান লাভ করেন। এবং তোমার এখানটায় তিনি নৈরঞ্জনা নদীর তীরে বসেছিলেন এবং এখানে বট গাছের তলায় বা পিপুল তীরে। হয়েছে? বট গাছের তলায় নৈরঞ্জনা নদীর তীরে। হয়েছে? আর প্রথম ধর্মপ্রচার করেন সারনাথের ডিয়ার পার্ক আছে, সেখানটায় প্রথম ধর্মপ্রচার করেন। আর বুদ্ধিজম গ্রহণ করেছিল কে না সম্রাট অশোক। 261 বিসিতে কলিঙ্গ যুদ্ধের পরে সম্রাট অশোক বুদ্ধ ধর্ম গ্রহণ করেন। হয়েছে? এরপর হচ্ছে আজীবক ধর্মেও প্রতিষ্ঠাতা হচ্ছে মোগলিপুত্র গোশাল। হয়েছে? আর আজীবক ধর্ম গ্রহণ করেছিল কে না অশোকের বাবা বিন্দুসার। তাহলে একটা রাজ পরিবারে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য গ্রহণ করলো জৈনজম, তার ছেলে বিন্দুসার গ্রহণ করলো আজীবক, আবার তার ছেলে অশোক সে গ্রহণ করেছিল কি না বৌদ্ধ ধর্ম। হয়েছে? নেক্সট কোশ্চেনে চলো। কি বলছিল দেখো, হুইচ অ্যানসিয়েন্ট রুলার ওয়াজ দ্য চিফ প্যাট্রন অফ দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। দেখো, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল না কনিষ্কের সময় হয়েছিল। এবার আমরা 4টা বুদ্ধিস্ট কাউন্সিল এখানটায় পড়ে নিই একটু করে। দেখো, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কত সালে হয়েছিল না 483 বিসিতে হয়েছিল। কার সময় না অজাত শত্রুর সময়। কোথায় হয়েছিল? রাজগীরে হয়েছিল। আর এখান থেকে আরেকটা জিনিস যেটা জানতে হবে, তোমার এই সময় তোমার ঠিক আছে এতটা। এবার চলে আসো সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কত সালে হয়েছিল না 383 বিসিতে। কার সময় হয়েছিল না কালাশোক। আর এই যে কালাশোকের সময় যেটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল না হচ্ছে বৈশালীতে হয়েছিল। হয়েছে? এরপর চলে আসো থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, সেটা কত হয়েছিল 250 বিসিতে হয়েছিল। কার সময় হয়েছিল? অশোকের সময় হয়েছিল।
কোথায় হয়েছিল এটা? না পাটলিপুত্রে। এবার চলে আসে এখানে যে কোশ্চেনটা ছিল ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। তাহলে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কত হয়েছিল? না 72 এডিতে হয়েছিল। এটা কার সময় হয়েছিল? কনিষ্কের সময় হয়েছিল। কনিষ্কের সময় হয়েছিল। কোথায় হয়েছিল? না কাশ্মীরের জলন্ধর। কাশ্মীরের জলন্ধরে এটা হয়েছিল। এবার এখান থেকে তোমার আর একটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে সভাপতি যারা ছিল সেগুলোর নাম জানতে হবে। দেখো সভাপতি ফার্স্ট এখানে জায়গা নেই। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতি ছিল মহাকাশ্যপ্য। তারপরে চলে আসো সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল সভাকামী, এর সভাপতি ছিল সভাকামী। তারপরে চলে আসো থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, যেটা অশোকের সময় হয়েছিল, সেটা হচ্ছে মুগলিপুত্র তিস্য। আর কাশ্মীরের জলন্ধরে যেটা হয়েছিল তোমার ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, সেখানে কে ছিল বলো তো? না বাসুমিত্র। ঠিক আছে, এবার চলে আসো এখান থেকে। তাহলে এটা হচ্ছে কনিষ্ক উত্তর হবে। তাহলে অশোক সম্পর্কে জানো। অশোক হচ্ছে 261 বিসিতে তোমার কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের সময়। হ্যাঁ, অশোক এরপরেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। আর অজাতশত্রু জানো তোমার বিম্বিসারের ছেলে অজাতশত্রু। হরিয়াঙ্কর ডাইনেস্টি প্রথম যখন হয়, যে বিম্বিসার প্রথম হর্ষাঙ্ক ডাইনেস্টির রাজা ছিল, তার ছিল হচ্ছে অজাতশত্রু। আর সমুদ্রগুপ্ত জানো গুপ্ত বংশের রাজা, চন্দ্রগুপ্ত ওয়ানের ছেলে। তিনি কি নামে পরিচিত? লাচ্ছবি দ্রোহিত্র। তার মা ছিল কুমারা দেবী, তিনি ছিল লাচ্ছবি রাজকন্যা, সেই জন্য ইনি লাচ্ছবি দৈত্য নামে পরিচিত। আর ভিনসেন্ট স্মিথ, ইনাকে কি বলেছেন? ভারতের নেপোলিয়ান। হয়েছে, ভারতের নেপোলিয়ান বলেছেন কাকে? না সমুদ্রগুপ্তকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আস। কি বলেছে দেখো, হু কম্পোস্ট মিলান্দা পনহো। দেখো মিলান্দা পনহো নাগসেনের। এবার এই নাগসেন আর হচ্ছে ব্যাকট্রিয়া কিং মিলান্দা প্লাস এই নাগসেন, এদের ভিতরে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত যে কথোপকথন হয় সেটাই হচ্ছে কি? না মিলান্দা পনহো, যেটা লিখেছেন কে? না নাগসেন লিখেছেন। হয়েছে, এবার চলে আসো বাকি অপশনগুলো দেখো। অস্পঘোষের লেখা বইয়ের নাম কি? বুদ্ধচরিত। আর বাসুমিত্রের লেখা বইয়ের নাম হচ্ছে কি? না মহাবিভাষা। হয়েছে, নেক্সট কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো 4 দাগে, বলেছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। দেখো সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটির ফাউন্ডার ছিল গোপাল কৃষ্ণ গোখলে। 1905 সালে মহারাষ্ট্রে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন। এবার বাদ বাকিদের সম্পর্কে একটু জেনে নিই, একটু পেজ লাগবে। এখানটায় জেনে নিয়ে আসো। প্রথম অপশন কি আছে? মদন মোহন মালব্য বা মালভিয়া, ইনার সম্পর্কে একটু জেনে নিই। দেখো ইনি 1916 সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন 1916 সালে। তারপরে ভারত রত্ন পান 2014 সালে। এর একটা নিউজ পেপার ছিল দ্য লিডার। আর কি জানতে হবে? ইনাকে বলা হয় দ্য প্রিন্সেস অফ বেগার্স। আর গান্ধীজি ইনাকে মহামান্য উপাধি দেন। তাহলে মহামান্য উপাধি দেন গান্ধীজি। তাহলে ইনার সম্পর্কে এতগুলো জানতে হবে। হয়েছে, তারপরে চলে আসো। তারপরে সর্দার বল্লভভাই প্যাটেল ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল, ইনার সম্পর্কে একটু জেনে নিই। দেখো 1928-এ তিনি কি সত্যাগ্রহ করেন? না হচ্ছে বরদৌলি সত্যাগ্রহ।
বরদৌলি সত্যাগ্রহ করেন, সেখানটার ওমেনরা এনাকে টাইটেল দেয় বা উপাধি দেন, টাইটেল দেন সর্দার। তাহলে সর্দার টাইটেলটা তিনি সেখান থেকে পান। তারপর চলে আসো, এনাকে আয়রন ম্যান বলা হয়, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আর তোমার স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি যেটা হয়েছিল, যেটা গুজরাটে আছে, যেটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতম, যার হাইট হচ্ছে 182 মিটার। আর এর সম্পর্কে জানতে হবে, ইনি 1931 সালে আইএনসির প্রেসিডেন্ট হন। 1931 সালে আইএনসির প্রেসিডেন্ট হন। ভারতরত্ন পান, ভারতরত্ন পান কত সালে? না, 1991 সালে ভারতরত্ন পান, হয়েছে। আর জানতে হবে, দেখো এখানে আয়রন ম্যান বা স্ট্যাচু অফ ইউনিটি হয়েছে কেন বলতো? দেখো ভারতে যে যখন স্বাধীন হয় তখন ভারতে দেশীয় রাজ্য 552 প্লাস ছিল, মানে প্রিন্সলি স্টেট, প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য ছিল। তিনি সেই অংশগুলি স্বাধীন ছিল, তিনি সেগুলোকে ভারতের ভিতরে অন্তর্ভুক্ত করেন, হয়েছে, ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করেন ইনি সর্দার বল্লভভাই প্যাটেল। সেই জন্য এনাকে বলা হচ্ছে আয়রন ম্যান, বা এনার জন্য হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি হয়েছে। নেক্সট কী ছিল? নেক্সট ছিল সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস সম্পর্কে জেনে নিন। সুভাষচন্দ্র বোস আমরা যতই পড়ি ততই এনার সম্পর্কে কম পড়া হয়। ইনি জন্মগ্রহণ করেন কটকে, উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন 1897 সালে। আর আইএনসি প্রেসিডেন্ট দুবার ছিলেন, একবার হচ্ছে 1938 সালে হরিপুরা, যেটা অবস্থিত গুজরাটে, আর 1939 সালে ত্রিপুরী, যেটা ছিল মধ্যপ্রদেশ সেন্ট্রাল প্রভিন্স, হয়েছে। আর 1939 সালে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়া, পট্টবী সীতারামাইয়া হার হলে গান্ধীজি বলেন যে পট্টবী সীতারামাইয়ার হার মানে আমার হার। হ্যাঁ, তারপরে তোমার সুভাষ তখন আইএনসি ছেড়ে চলে যায়, এবং সুভাষ ফরওয়ার্ড ব্লক তৈরি করে আইএনসি ছেড়ে তিনি 1939 সালে চলে যান। এবং 1939 সালে যখন সুভাষ আইএনসি ছেড়ে চলে যান, তখন আইএনসির প্রেসিডেন্ট হয় রাজেন্দ্র প্রসাদ, তখন আইএনসি প্রেসিডেন্ট হয় রাজেন্দ্র প্রসাদ, বুঝলে। আর তুমি তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগ দেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ, যেটা তোমার কে করেছিল? মোহন সিং প্রতিষ্ঠা করেছিল। আর সেখানটায় সুভাষ যোগ দেয় 1943 সালে, সুভাষ জয়েন, হয়েছে। তারপরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন সিঙ্গাপুরে, আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন, হয়েছে। তাহলে এখানটায় হেল্প করেছিল রাসবিহারী বোস, হয়েছে। আর আজাদ হিন্দ ফৌজ এর হেডকোয়ার্টারটা কোথায় ছিল? হেডকোয়ার্টার ছিল রেঙ্গুন। আর এখান থেকেই তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, হয়েছে। আর সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক উপাধি কে দিয়েছিলেন? আর.এন. টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এরপরে 5 দাগের কোশ্চেনে চলে আসো। 5 দাগের কোশ্চেনটা দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ ফাউন্ডেড ইন, তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে তৈরি হয়েছিল? সকলেই জানো, 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা হয়। নেক্সট কোশ্চেন চলে আসো 6 দাগে। 6 দাগে কোশ্চেন কি আছে দেখো,
ছয় কোশ্চেনটা দেখো বলেছে ডিউরিং আলেকজান্ডার ইনভেনশন হু ওয়াজ দ্য রুলার অফ দ্য মগধ। তাহলে মগধের সিংহাসনে কে ছিলেন? তখন আলেকজান্ডার যখন ভারতে আসে মগধের সিংহাসনে ছিলেন ধননন্দ। ধননন্দের এত সৈন্য এত হাতি দেখে আলেকজান্ডার তোমার পিছু হাঁটে। আর একটা জানতে হবে যে আলেকজান্ডার যখন ভারতে ফার্স্ট আসেন, মেসিডনের রাজা আলেকজান্ডার, মেসিডনের রাজা, তখন আলেকজান্ডারের সাথে আম্বি তখন তক্ষশিলায় ছিল। আম্বি রাজা, তক্ষশিলার রাজা আম্বি, সেখানটায় আলেকজান্ডারের সাথে তোমার যুদ্ধ হয় এবং আম্বি তার কী হয় বশ্যতা স্বীকার করে নেয় 327-326 বিসি, এটা বশ্যতা স্বীকার করে নেয়। কিন্তু পুরু ছোট রাজা হওয়ার পরেও তার বশ্যতা স্বীকার করেননি, ঠিক আছে। এবং পুরুর সঙ্গে যুদ্ধ হয় ব্যাটেল অফ হিদাসপাসের যুদ্ধ, ব্যাটেল অফ হিদাসপাস হয়েছিল 326 বিসি। কোন নদীর তীরে? না হচ্ছে ঝিলম নদীর তীরে ব্যাটেল অফ হিদাসপাসের যুদ্ধ হয় এবং পুরুর যে তোমার সাহস দেখে তিনি তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন, এরকম একটা গল্প আমরা শুনেছিলাম। আলেকজান্ডার ভারতে কত মাস ছিলেন? না 19 মাস ছিলেন, হয়েছে। নেক্সট কোশ্চেন চলে আসো, কি বলেছে দেখো, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য দিল্লি সুলতানেট। তাহলে দিল্লি যে সুলতান পিরিয়ডটা চলছিল, লাস্ট রুলার কে ছিল? না ইব্রাহিম লোদি। আমরা জানি 1526 পানিপথের প্রথম পানিপথের যুদ্ধে তোমার বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে দেন এবং কি প্রতিষ্ঠা করেন? মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, হয়েছে। নেক্সট 8 কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো, হু ওয়াজ অ্যাসোসিয়েট উইথ দ্য থিওজফিক্যাল সোসাইটি। দেখো থিওজফিক্যাল সোসাইটি আমরা জানি ভারতে যে থিওজফিক্যাল সোসাইটি যেটা অ্যানি বেসেন্তের হাত ধরে হয়, কিন্তু থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল 1875 সালে। কোথায়? ইউএসএ নিউ ইয়র্কে প্রতিষ্ঠা হয়েছিল। আর প্রতিষ্ঠাতা কে ছিলেন? না বালভাস্কি আর হচ্ছে অলকোট এটা প্রতিষ্ঠা করেছিলেন। আর আমাদের ভারতে হেডকোয়ার্টার কোথায় ছিল? মাদ্রাসের কোথায়? না হচ্ছে আদিয়ারে, হয়েছে। নেক্সট 9 কোশ্চেনে চলে আসো, বলছে হুইচ গুপ্ত রুলার সেভ দ্য গুপ্ত এম্পায়ার ফ্রম দ্য ইনভেশন অফ দ্য হুন আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিলেন কে? না হচ্ছে স্কন্দগুপ্ত, হয়েছে। হুন আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিল স্কন্দগুপ্ত, সেই জন্য স্কন্দগুপ্তকে কি বলা হয়? না সেভিয়ার অফ ইন্ডিয়া বলা হয় কাকে? স্কন্দগুপ্তকে, হয়েছে। আর যে বিষ্ণুগুপ্ত দেখছো ইনি হচ্ছে কৌটিল্য, আর ইনি হচ্ছেন কি চাণক্য, হয়েছে। নেক্সট 10 চলে আসো, বলেছে কি দ্য থার্ড অ্যানুয়াল কনফারেন্স অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড ইন। তাহলে তৃতীয় তোমার কংগ্রেসের সেশন কবে হয়েছিল? থার্ড আছে, তাহলে তৃতীয় কোথায় হয়েছিল? দেখো মাদ্রাসে হয়েছিল তৃতীয়টা। আমরা জানি ফার্স্ট কোথায় হয়েছিল? না ফার্স্ট হয়েছিল বোম্বেতে কে ছিল? না উমেশ চন্দ্র ব্যানার্জি, হয়েছে। এই যে বোম্বে আছে এটা ফার্স্ট হয়েছিল। সেকেন্ড কোথায় হয়েছিল? না সেকেন্ড হচ্ছে কলকাতা, এই যে কলকাতা, এখানটায় সভাপতিত্ব করেছিলেন কি? দাদাভাই নৌরুজি, হয়েছে। আর এটা তো সালটা বলতে, এটা 1885, এটা হচ্ছে 1886, আর থার্ড হয়েছিল মাদ্রাসে 1887। এখানটায় তোমার থার্ডে কে ছিল বলো তো? বদরুদ্দিন তোয়াবজি, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট বললে ইনি হবেন। আর কোথায় ছিলেন? না মাদ্রাসে হয়েছিল, হয়েছে। 11 কোশ্চেনে চলে আসো, 11 কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো, হু 11 কোশ্চেনে চলে আসো,
11 কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে হু রিফর্ম দ্য রেভিনিউ সিস্টেম ডিউরিং দ্য রুল অফ আকবর। আকবরের সময় রেভিনিউ সিস্টেমকে তোমার করেছিল। এটা হবে তোদারমাল। তোদারমাল সিস্টেম বা তোদারমাল তোমার রেভিনিউ সিস্টেম করেছিল। এই রেভিনিউ সিস্টেমটা কী ছিল না, জাপ্ত ও দহশালা। জাপ্ত ও দহশালা মানে 10 বছরের একটা এগ্রিমেন্ট ছিল, 10 ইয়ার এগ্রিমেন্ট কৃষকদের সাথে হয়েছে। আর এখান থেকে বাকি আর কি কি জানতে হবে দেখো, রাজা মান সিং। রাজা মান সিং তোমরা জানো 1576 সালে, কি অসুবিধা হচ্ছে, টেকনিক্যাল ইস্যু হচ্ছে একটু। আচ্ছা চলে আসো, হু রিফর্মস দ্য রেভিনিউ সিস্টেম ডিউরিং দ্য রুল অফ আকবর। তাহলে আকবরের সময় রেভিনিউ সিস্টেম কে করেছিলেন না, তোদারমাল রেভিনিউ সিস্টেম। তিনি দুটো সিস্টেম নিয়ে এসেছিলেন, একটা হচ্ছে জাপ অ্যান্ড হচ্ছে দহশালা। এটা হচ্ছে 10 বছরের একটা এগ্রিমেন্ট ছিল, 10 ইয়ার এগ্রিমেন্ট। আর এখান থেকে আরেকটা জানতে হবে যে বীরবল, বীরবল ছিল আকবরের রাজসভায় একজন মন্ত্রী, যার মানে অরিজিনাল নাম ছিল মহেশ দাস, হয়েছে, যার অরিজিনাল নাম ছিল মহেশ দাস। আর রাজা মান সিং সম্পর্কে কি জানতে হবে না, রাজা মান সিং 1576 হলদিঘাটির যুদ্ধে 1576-এ তুমি কাকে হারান বলতো, মহারানা প্রতাপ, মেয়রের রাজা মহারানা প্রতাপকে হারান, হয়েছে। আর এই যে মান সিং, এই মান সিংয়ের বোন, এই মান সিংয়ের বোন কি ছিল, যোধাবাই। যোধাবাই একে বিয়ে করে কে না, আকবর। আকবর এনাকে বিয়ে করেন, হয়েছে। আর এখান থেকে আর জানতে হবে, এই যে যোধাবাই এনার বাবা কে ছিল বলে তো না, বিহারমল, হয়েছে, লেখার জায়গা নেই। আর একটা কি জানতে হবে, ঠিক আছে এইটুকু হলেই হবে। 12 কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো, হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সানসেট ল। তাহলে সানসেট ল এর সঙ্গে তোমার অ্যাসোসিয়েটেড কিন ছিলেন না, হচ্ছে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস আরও কিসের জন্য দায়ী, মানে কিসের জন্য বিখ্যাত না, 1793 সালে তিনি কি লিখেছেন যে চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট, হয়েছে। আর কি করেছিলেন না, ফাদার অফ সিভিল সার্ভিস, ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় কাকে, লর্ড কর্নওয়ালিসে। তারপর হচ্ছে ফাদার অফ পুলিশ সিস্টেম, ফাদার অফ পুলিশ সিস্টেম ইনি নিয়ে আসেন, হয়েছে। আর এর সময়কালটা ছিল কত না, 1886 থেকে 93 পর্যন্ত, হয়েছে। এরপরে হচ্ছে লর্ড রিপন। লর্ড রিপন চলে আসো, লর্ড রিপন 1880 থেকে 1884 অবধি ছিলেন। আর আচ্ছা, লর্ড রিপনের আগে লর্ড লিটনটা চলে আসো, লর্ড লিটনটা আগে জানলে সুবিধা হবে। তাহলে লর্ড লিটন কবে ছিল না, 1876 থেকে 80 পর্যন্ত। আর লর্ড লিটন মানে ক্রুড ছিলেন, তিনি কি নিয়ে আসেন না, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিয়ে আসেন, যার মাধ্যমে তিনি যত নিউজ পেপার ছিল হ্যাঁ সেগুলোকে তুমি তোমার বন্ধ করে দিয়েছিলেন। 1878 সালে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিয়ে আসেন, হয়েছে। আর তারপরে নিয়ে আসে আর্ম অ্যাক্ট 1878, হয়েছে। কিন্তু লর্ড রিপন তার পরে আসে 1880 থেকে 84-তে, তিনি কিন্তু খুব ভালো লোক ছিলেন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা তিনি তুলে দেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা তুলে দেন। আর এনাকে বলা, ইনি কি আরও মানে খুব ইম্পর্টেন্ট ছিলেন, কিসের জন্য বলা তো না, ফার্স্ট তোমার ফ্যাক্টরি অ্যাক্ট নিয়ে আসেন ইনি, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট নিয়ে আসেন কবে না, 1881-তে লর্ড রিপন ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট নিয়ে আসেন। ইনার সময় রেগুলার সেন্সাস হয়,
এনার সময় রেগুলার সেন্সাস হয় কবে থেকে, না 1881 থেকে। তারপর হচ্ছে লর্ড রিপনকে বলা হচ্ছে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। তারপর হচ্ছে তোমার তোমার এই সময় আরও এখানটা জায়গা নেই, তারপর হান্টার কমিশন আসে এনার সময়, প্রাইমারি এডুকেশন 1882। তারপরে লর্ড রিপন ইলবার্ট বিল আসে, ইলবার্ট বিল 1883-তে। ইলবার্ট বিলটা কী বলা হয়েছিল, না যারা ভারতীয় উকিল আছে তারা তোমার ব্রিটিশদের যে অপরাধী তাদেরকেও বিচার করতে পারবে। কিন্তু এটা নিয়ে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি নিয়ে বহুত সমস্যা হয়। তারপরে চলে আসো আরেকটা কী আছে, লর্ড উইলিয়াম বেন্টিং। দেখো বেন্টিং একটা মনে রাখবে, বেন্টিংয়ের সময়কালটা ছিল 1828 থেকে 1835। 1835 সালটা তো তোমরা জানো কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হয়। আর এনার সম্পর্কে আরেকটা মনে রাখবে, এনাকে বলা হয় মানে ফাদার অফ ওয়েস্টার্ন এডুকেশন, ফাদার অফ ওয়েস্টার্ন এডুকেশন বলা হয় তোমার উইলিয়াম বেন্টিংকে। আর ইনি যেটা খুব 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 ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে 1829 সালে রাজা রামমোহনের প্রচেষ্টায় কি না দমন হয়, না সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে, না উইলিয়াম বেন্টিং। আর কি করেন, না ঠগি দমন করেন। হয়েছে, তোমরা খাতায় নোট করবে। 13 থেকে কোশ্চেনে চলে আসো। বলেছে দেখো ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ টুক প্লেস ইন, তাহলে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ আমরা জানি কবে হয়েছিল, না 1526 হয়েছিল। হয়েছে, তারপর চলে আসো 14 দাগে কি বলেছে দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু অ্যাকসেপ্ট দ্য সাবসিডারি অ্যালায়েন্স মানে কি বলতো, অধীনতামূলক মিত্রতা নীতি। হয়েছে, তাহলে সাবসিডারি অ্যালায়েন্স প্রথম গ্রহণ করেছিল কে, না দ্য নিজাম অফ হায়দ্রাবাদ। হয়েছে, এর মানে হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি মানে কি, না সে কোনো রাজা কোনো নিজের সৈন্য রাখতে পারবে না, সেখানটায় ব্রিটিশ সৈন্যর অধীনে থাকতে হবে। হ্যাঁ, কোনো বাইরের শত্রু আক্রমণ করলে সেই ব্রিটিশ সৈন্য তাকে সাহায্য করে হেল্প করবে। আর এটা নিয়ে আসেন কে বলুন তো, এই যে তোমার অধীনতামূলক মিত্রতা নীতি তোমার নিয়ে আসেন কে, না লর্ড ওয়েলেসলি। হয়েছে, ওয়েলেসলি আর কি নামে পরিচিত ছিল, না বেঙ্গল টাইগার নামে পরিচিত ছিলেন। হয়েছে, আর এই সালটা কবে, নিজাম অফ হায়দ্রাবাদ কবে এটা গ্রহণ করেছিল, না 1798 সালে। এরপরে চলে আসো, দেখো এটা হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্স বা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। আর একটা তোমরা জানো ডক্ট্রিন অফ ল্যাপস মানে কি বলতো, তোমার সত্য বিলোপ নীতি। অর্থাৎ কোনো রাজার যদি তোমার নিজের সন্তান না থাকে সেক্ষেত্রে সে দত্তক নিতে পারবে না। আর এরই জন্য এটা নিয়ে এসেছিলেন কি আগে যখন, না ডালহৌসি এটা নিয়ে এসেছিলেন। ঠিক আছে, আর এখান থেকে আরেকটা জিনিস আছে, ডালহৌসি তো জানো ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম কাকে বলা হচ্ছে, না লর্ড ডালহৌসিকে বলা হচ্ছে। হয়েছে, নেক্সট কোশ্চেনে চলো। কি বলেছে দেখো 15 দাগে বলেছে হুইচ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস দ্য ডক্ট্রিন অফ ল্যাপস। দেখো এই কোশ্চেনটা আবার এক্ষুনি বললাম, লর্ড ডালহৌসি ডক্ট্রিন অফ ল্যাপস নিয়ে আসেন। হয়েছে, এটা হচ্ছে তোমার সত্য বিলোপ নীতি। ডক্ট্রিন অফ ল্যাপস মানে কি বলতো, সত্য বিলোপ নীতি মানে কোনো রাজার যদি তোমার সন্তানহীন অবস্থায় মারা যায় সে কিন্তু সন্তান দত্তক নিতে পারবে না। পরবর্তীকালে এখান থেকে তোমার সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। আর এখান থেকে জানতে হবে এই যে ডালহৌসি ইনাকে কি বলা হচ্ছে বলতো, ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম। কারণ 1853 সালে তোমার বোম্বে টু থানে
বোম্বে টু থানে ভারতের প্রথম রেলপথ চালু হয়, হয়েছে। আর মনে রাখতে হবে এই ডালহৌসির সময় 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্যে কী হয় না বিধবা বিবাহ আইন পাস হয়, হয়েছে। আর জানতে হবে এই ডালহৌসির পরবর্তী যে গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছে লর্ড ক্যানিং। আর লর্ড ক্যানিংয়ের পরে তোমার গভর্নর জেনারেল পদটা বাতিল হয়ে যায় এবং সেটা হয় ভাইসরয় পদ, হয়েছে। নেক্সট কোশ্চেনে চলো। 16 দাগের কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো, বাল গঙ্গাধর তিলক ওয়াজ দ্য এডিটর অফ, তাহলে নিউজ পেপার। দেখো বাল গঙ্গাধর তিলকের যে নিউজ পেপারটা ছিল দ্য মারাঠা, এটা কোন ভাষায় ছিল বলো তো? ইংলিশ ভাষায় ছিল। আরেকটা পত্রিকা ছিল কেশরী, যেটা কোন ভাষায় ছিল না মারাঠা ভাষায় ছিল, হয়েছে। বন্দে মাতরম এটা কার না হচ্ছে অরবিন্দ ঘোষ। তারপর হচ্ছে এই যে দ্য হিন্দু প্যাট্রিয়ট, এটা হচ্ছে গিরিশচন্দ্র মুখার্জি, হয়েছে। 17 দাগের কোশ্চেনে চলে আসো। আকবর নামা ওয়াজ কম্পোজ বাই, আকবর নামা কে লিখেছিলেন? আকবর নামার সকলেই জানো তোমরা আবুল ফজল, হয়েছে। আর যে বৈরাম খান সম্পর্কে একটু জেনে নাও। বৈরাম খান ইনি হচ্ছে সেকেন্ড পানিপথের যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল না আকবরের সাথে, আকবর আর হিমু মধ্যে হয়েছিল। সালটা কত না 1556। সেই সময় তিনি আকবরের হয়ে যুদ্ধ করেছিলেন, হয়েছে। মানে যখন তোমার মারা যায়, হুমায়ুন যখন মারা যায় তখন আকবর ছোট ছিল, তো বৈরাম খান সেই দায়িত্বটা পুরো গ্রহণ করেছিল। নেক্সট কোশ্চেনে চলে আসো। 18 থেকে বলেছে দেখো দ্য স্কুল অফ গান্ধার আর্ট ফ্লোরিশ ডিউরিং দ্য রিজন অফ, তাহলে গান্ধারের আর্ট কোন সময়টা তোমার বেশি উন্নতি লাভ করে? কনিষ্কদের সময়, কুষাণ, হয়েছে। 19 দাগে কোশ্চেন চলে আসো। কি বলেছে দেখো এখানটায়, ইবাদত খানা ওয়াজ ফাউন্ডেড বাই, ইবাদত খানা কে তৈরি করে? আকবর। কোথায় বলো তো এটা? এটা সালটা লেখো 1575 সালে ফতেপুর সিকরি, দিল্লির কাছে ফতেপুর সিকরিতে। এখানটায় কী হতো, বিভিন্ন ধর্মের মানুষ আসতো, এখানটায় আসতো, হ্যাঁ। আর জানতে হবে আকবরের সময়কালটা একটু জেনে নাও। আকবর কোন সময়টা ছিল না 1556 থেকে 1605 অবধি ছিল আকবর, হয়েছে। আর আকবরের পর জাহাঙ্গীর আসে, জাহাঙ্গীর ছিল কবে না 1605 থেকে 27 অবধি, 1605 থেকে 1627 অবধি গিয়েছিল না জাহাঙ্গীর। আর ঔরঙ্গজেব সম্পর্কে শাহজাহান সম্পর্কে জানা যাও, তাহলে এখানে 27, তাহলে 27 থেকে কত না হচ্ছে 57 অবধি। আর ঔরঙ্গজেব তো কত না 58 থেকে 1707 অবধি ছিলেন ঔরঙ্গজেব, হয়েছে। 1707 ঔরঙ্গজেবের মৃত্যু হয়। আর এখানে তাহলে কার কার হয়ে গেল? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। তাহলে আর দুজন বাকি আছে, একটা হচ্ছে বাবর আর হচ্ছে হুমায়ুন। তাহলে বাবরের সময়কালটা কত না 1526 প্রথম পানিপথের যুদ্ধ, তারপর 1526 থেকে 30। আর হুমায়ুন হচ্ছে 1530 থেকে 1556। হুমায়ুন কথার অর্থ হচ্ছে কি বলতো, ফরচুন, মানে ভাগ্যবান, কিন্তু তার দুর্ভাগ্য সব থেকে বেশি ছিল, ঠিক আছে। তাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছিল তোমার শেরশাহ সুরির জন্য, হয়েছে। 20 দায় চলে আসো। হু ফাউন্ডেড দ্য খুদাই খিদমাগাছ, খুদাই খিদমাগাছ খান আব্দুল গফর খান, এটা হয়েছিল 1929 সময়। আর খান আব্দুল গফর খানকে বলা হচ্ছে কি বলা হতে পারে, সীমান্ত গান্ধী বলা হয়, ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী বলা হয়। ইনি কিন্তু মানে ভারত পাকিস্তান ভাগ হওয়ার বিরোধী ছিলেন। আর খান আব্দুল গফরকে তোমার মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয় 1987 সালে, মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়। তারপর দুজন বিদেশি ভারতরত্ন পেয়েছিল, একটা আছে নেলসন ম্যান্ডেলা আর হচ্ছে খান আব্দুল গফর খান 1987, হয়েছে। আর ইনার একটা বাহিনী ছিল তোমার রেড শার্ট বাহিনী ছিল, হয়েছে, মানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মোকাবিলা
মোটামুটি করতো, আটকাতো। 26 দাগে কোশ্চেনে চলে আসো, সরি 21 দাগে কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো, হু স্টার্টেড দ্য ব্রহ্ম সমাজ মুভমেন্ট। 21 দাগে কোশ্চেনে চলে আসো, কি আছে দেখো, হু স্টার্টেড দ্য ব্রহ্ম সমাজ মুভমেন্ট। এটা কি হবে, রাজা রামমোহন রায়। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় কবে বলো তো, না 1828। আর 1888 তৈরি হয়। 1833 সালে যখন রাজা রামমোহন রায়ের মৃত্যু ঘটে, তখন ব্রহ্ম সমাজের দায়িত্বটা চলে যায় কাছে না দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে চলে যায়, বুঝেছে। আর এখানটায় আরেকটু কিছু জানতে হবে, দেখো দয়ানন্দ সরস্বতী প্রচুর ইম্পর্ট্যান্ট, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, সালটা কত ছিল, না 1875 সাল, বুঝেছে। আর এনার যে এটা ছিলেন কি না গো টু দ্য বেদা, বা হচ্ছে তোমার ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, গো টু দ্য বেদা, সব হচ্ছে তোমার দয়ানন্দ সরস্বতীর কথা। আর এনার যে একটা নিউজ পেপার ছিল সেটা হচ্ছে সত্যার্থ প্রকাশ, সত্যার্থ প্রকাশ, বুঝছে। আর একটা জানতে হবে দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ বা দয়ানন্দ অ্যাংলো বেদিক, এটা প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী, হয়েছে। এরপর চলে আসে স্বামী বিবেকানন্দ। দুটো সাল এখানটা একটু মনে রাখো, একটা হচ্ছে 1893 যখন তিনি শিকাগোতে ধর্ম সম্মেলনে গেছিলেন, আর 1897 তিনি কি তৈরি করেন, আর রামকৃষ্ণ মিশন, ঠিক আছে। আর এখান থেকে আর কি জানতে হবে, এই যে দেখো ব্রহ্ম সমাজ, ব্রহ্ম সমাজ তাহলে প্রথম তৈরি করেছিল কি রাজা রামমোহন রায় 1828। তারপর 1833 রাজা রামমোহন রায়ের মৃত্যুর পরে কে নিল, দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপরে ব্রহ্ম সমাজ ভাগ হয়ে যায় তোমার দেবেন্দ্রনাথ ঠাকুর আর হচ্ছে কেশবচন্দ্রের ভিতরে, ঠিক আছে। তাহলে এই যে 1839 ধরে নাও, এই সময়টা দেবেন্দ্রনাথ ঠাকুর যে ব্রহ্ম সমাজটা হন সেটা হচ্ছে আদি ব্রহ্ম সমাজ। সেটা ভাগ হয়ে যায় 1866 সালে। কেশবচন্দ্র সেন তিনি কি তৈরি করেন, না নববিধান ব্রহ্ম সমাজ, নববিধান ব্রহ্ম সমাজ, হয়েছে। এই নববিধান ব্রহ্ম সমাজও আবার পরবর্তীকালে ভেঙে যায়, কত সালে সেটা, না 1878 সালে। কার সাহায্যে, না হচ্ছে আনন্দমোহন বোস, আনন্দমোহন বোস এটাকে ভেঙে দেন। কারণটা কি বলতো, না এই যে তোমার কেশবচন্দ্র সেন ইনি কিন্তু বাল্যবিবাহের বিরোধী ছিলেন, কিন্তু নিজের মেয়েকে তোমার কোচবিহারের একটা রাজার সাথে বিয়ে দেয়, এই জন্য এটা ভেঙে যায়। এবং আনন্দমোহন বোস কী তৈরি করেন, না হচ্ছে সাধারণ ব্রহ্ম সমাজ, হয়েছে। নেক্সট 22 দায়ে চলে আসো, কি বলেছে, দ্য রায়তওয়ারি সিস্টেম ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন। তাহলে দেখো রায়তওয়ারি সিস্টেম কোথায় ইন্ট্রোডিউস হয়েছিল বলো তো, দক্ষিণ ভারতে চেন্নাই মাদ্রাসে ইন্ট্রোডিউস হয়েছিল। আর রায়তওয়ারি সেটেলমেন্টস কে করছিল, টমাস মুনরো, বুঝছে। রায়তওয়ারি সেটেলমেন্ট, দেখো রায়ত, রায়ত মাথার অর্থ কী বলতো, চাষি। তাহলে খাজনাটা ডাইরেক্ট কী করা হবে, না চাষির কাছ থেকে নেওয়া হবে। আর বেঙ্গলে কী ছিল, না পার্মানেন্ট সেটেলমেন্ট, মানে চিরস্থায়ী বন্দোবস্ত। এটা শুরু হয়েছিল 1793 সালে লর্ড কর্নওয়ালিসের হাত ধরে, হয়েছে। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত একটা তো বেঙ্গলে হয়েছিল। আর মাদ্রাসে হয়েছিল কি, না রায়তওয়ারি সেটেলমেন্ট, মানে হচ্ছে রায়ত কথা হচ্ছে চাষি, ডাইরেক্ট চাষির কাছ থেকে খাজনা আদায় করা হতো। আর একটা ছিল মোঘল বাড়ি, যেটা হচ্ছে মোঘল, মোঘল কথা অর্থ কী বলতো, একটা গ্রাম, গ্রামের লিডারের কাছ থেকে নেওয়া হতো, হয়েছে। 23 দাগে কোশ্চেনে চলে আসো, কি বলছে, হোয়েন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ট্রান্সফার দ্য ক্যাপিটাল, হচ্ছে ক্যাপিটাল। 23 দাগে কোশ্চেনে চলে আসে, কি বলছে, হোয়েন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ট্রান্সফার দ্য ক্যাপিটাল ফ্রম কলকাতা টু দিল্লি। তাহলে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়, তোমরা সকলেই জানো 1911 সালে। আর আমাদের বঙ্গভঙ্গ তোমার অ্যানাল হয়, বাতিল হয়ে যায় 1911 সালে। সেই সময়টা কলকাতা থেকে তোমার তোমার রাজধানীটা দিল্লিতে স্থানান্তরিত করা হয়, হয়েছে। 24 দাগে কোশ্চেনে চলে আসো, বলছি দেখো দ্য ক্যাপিটাল অফ দ্য পল্লব রুলার। তাহলে পল্লবদের রাজধানী কোথায় ছিল, দেখো পল্লবদের রাজধানী আমরা একটা গল্প পড়েছিলাম বাচ্চাদের, কি কাঞ্চিপুরম, তাই না, কাঞ্চির রাজা। তাহলে পল্লবের রাজধানী কোথায় ছিল, না কাঞ্চি। এবার এখানটায় জানতে হবে যে পল্লবের মানে প্রতিষ্ঠাতা,
প্রতিষ্ঠাতা কে ছিলেন? না শিবস্কন্দ বর্মন। শিবস্কন্দ বর্মন হয়েছে। আর দেখো এখানটায় পল্লবদের সঙ্গে তোমার পল্লব রাজা মহেন্দ্র বর্মনের সঙ্গে পুলকেশীর যুদ্ধ হয়, যেখানটায় পুলকেশী মহেন্দ্র বর্মনকে হারিয়ে দেয়। কিন্তু মহেন্দ্র বর্মনের ছেলে নাম কি ছিল? প্রথম নরসিংহ বর্মন হয়েছে। প্রথম নরসিংহ বর্মন কি করেন? না দ্বিতীয় পুলকেশীকে মানে হারিয়ে তো দেন এবং হত্যাও করেন। সেই জন্য তিনি কি নামে পরিচিত? না বাতাপি কোন্ডা নামে পরিচিত হয়েছে। আর এই প্রথম নরসিংহ বর্মন সম্পর্কে একটা মনে রাখবে, মহাবলীপুরমের রথ মন্দির ইনি প্রতিষ্ঠা করেন। মহাবলীপুরম এর রথ মন্দির ইনি প্রতিষ্ঠা করেন। আর এই পল্লব বংশের রাজা ছিল দ্বিতীয় নরসিংহ বর্মন। তিনি কাঞ্চির কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন। দেখো কৈলাসনাথ মন্দির দুটো আছে, একটা আছে কাঞ্চি আর একটা আছে ইলোরা। যেটা ইলোরা হবে সেটা প্রতিষ্ঠা করেন রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ। তাহলে ইলোরার যে মন্দিরটা কৈলাসনাথ মন্দির সেটা হচ্ছে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ তৈরি করে, কিন্তু কাঞ্চির কৈলাসনাথ মন্দির সেটা তৈরি করেন দ্বিতীয় নরসিংহ বর্মন হয়েছে। এখানে হাতের অক্ষরটা একটু অসুবিধা হচ্ছে, তোমরা আমার কথা অনুযায়ী খাতায় নোট করো। 25 দাগে চলে আসো। কি বলেছে দেখো, বলছে হুইচ ওয়ান ওয়াজ নোন অ্যাজ দ্য অল হোয়াইট কমিশন। আচ্ছা, অল হোয়াইট কমিশন হচ্ছে সাইমন কমিশন। 1928 সাইমন কমিশন ভারতে আসে। আর ওয়ার্ল্ড হোয়াইট কমিশন বলা হয় কেন? কারণ এতে কোনো ভারতীয় ছিল না, সমস্তটাই কী ছিল? না ব্রিটিশ ছিল হয়েছে। আর এই সাইমন কমিশন সম্পর্কে জানো, যখন সাইমন কমিশন ভারতে আসে তখন পাঞ্জাবে বিদ্রোহ হয়, আর সেটাকে লিড করেছিল কি? লালা রাজপথ রায়। এবং লালা রাজপথ রায় যখন বিদ্রোহ আন্দোলন করেছিল সেখানটায় তিনি লাঠিচার্জে আহত হন এবং পরবর্তীকালে তিনি মারা যান হয়েছে। আর ভগৎ সিং তখন পুলিশ লাঠি চালাচ্ছিল তাকে হত্যা করতে গিয়ে ভুলবশত সান্দ্রেসকে হত্যা করেন। তারপরে ভগৎ সিং সম্পর্কে আরেকটি জানলাম, 1929 সালে তিনি কি করেন? না সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম ছোড়েন, ঠিক আছে। এবং যার ফলে শুরু হয় কি না তোমার দিল্লি কনস্পিরেসি কেস শুরু হয় তোমার, হ্যাঁ, এর প্রভাবে। এবং তিনি যে ফাঁসিটা হন এই সান্দ্রেসকে মানে তোমার সান্দ্রেস আর হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বম ছোড়ার কারণে হয়েছে। এরপরে চলে আসো 26 দাগে কোশ্চেন। 26 দাগে কোশ্চেন কী আছে দেখো, বলেছে হোয়েন গান্ধীজি গেভ হিজ ফেমাস স্লোগান ডু অর ডাই। তাহলে ডু অর ডাই, গান্ধীজি বরাবরই কী ছিল? অহিংসা নীতিতে বিশ্বাস করত, কিন্তু শেষে তার আন্দোলনে ডু অর ডাই বা করেঙ্গে আর মরেঙ্গে কথাটা নিয়ে আসে কবে? না হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের সময়, যেটা হয়েছিল 8ই আগস্ট 1942 হয়েছে। আর ভারত ছাড়ো ইন্ডিয়ায় যে কুইট ইন্ডিয়া এই নামটা দিয়েছিল কে? না ইউসুফ মেহেরলি। আর এখানটা জানতে হবে, এই যে আছে দেখো নন কোঅপারেশন মুভমেন্ট, এটা চালু হয়েছিল কত? না 1920। নন কোঅপারেশন বা হচ্ছে অসহযোগ আন্দোলন। আর এর সঙ্গে আমরা জানি খিলাফত আন্দোলনটা যোগ হয়ে যায়। আর সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট যেটা আছে তোমার আইন অমান্য আন্দোলন, যেটা হয়েছিল কবে? না 1930 6 এপ্রিল ডান্ডি অভিযান হয়েছে। 27 দাগে চলে আসো। কি বলেছে দেখো, হু ফাউন্ডেড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর হচ্ছে আনন্দমোহন বোস হয়েছে। সালটা মনে রাখবে 1876 সাল, ঠিক আছে। আর মাস্টারদা অ্যাসোসিয়েশন তো জানো তোমরা সকলে, চট্টগ্রাম
অস্ত্রাগার লুণ্ঠন 1930, ইনি হিরো ছিলেন। নেক্সট কোয়েশ্চেন চলে আসো 28-এর দাগে বলেছে দেখো, ট্রিটি অফ পুরন্দর ওয়াজ কনক্লুডেড বিটুইন, তাহলে ট্রিটি অফ পুরন্দরের সন্ধি কার কার ভিতরে হয় না, হচ্ছে শিবাজি আর হচ্ছে জয় সিংয়ের ভিতরে হয়। এই যে জয় সিং এ ঔরঙ্গজেবের কমান্ডার ছিল, ঔরঙ্গজেবের কমান্ডার ছিল, হয়েছে। এবং এই তোমার ট্রিটি অফ পুরন্দরের ক্ষেত্রে মানে এর ট্রিটি অফ পুরন্দরের মাধ্যমে তোমার শিবাজির অনেক ক্ষতি হয় এবং শিবাজিকে অনেক তার জায়গা ছেড়ে দিতে হয়, ঔরঙ্গজেবের সঙ্গে দেখা করতে বলা হয় এবং তার ছেলে সম্ভাজি ছিল তাকে ঔরঙ্গজেব নিয়ে পালিয়ে যায়, হয়েছে। 29-এর দাগে চলে আসা, কী বলেছে দেখো, হু অ্যাপয়েন্টেড দ্য আমিনি কমিশন। আমিনি কমিশন একটা হচ্ছে রেভিনিউ সিস্টেম, এটা করেছিলেন লর্ড কী হবে ওয়ারেন হেস্টিংস, হয়েছে। 30-এর দাগে কোশ্চেনে চলে আসো, কী বলছে দেখো, হু ওয়াজ অ্যাসোসিয়েট উইথ দ্য হোম রুল মুভমেন্ট। দেখো হোম রুল মুভমেন্টে অ্যাসোসিয়েট ছিল কে না, বাল গঙ্গাধর তিলক। হোম রুল মুভমেন্ট শুরু হয় কবে বলো তো, 1960, বাল গঙ্গাধর তিলক করেন এবং আর কে করেন, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কোথায় না, মাদ্রাসে প্রভাব বেশি ছিল, মাদ্রাস বোম্বে, হয়েছে। আর তিলকের যেটা ছিল সেটা হচ্ছে বেলগাঁও আর হচ্ছে বোম্বে বাদে পুরো মহারাষ্ট্র, তাহলে মহারাষ্ট্র কিন্তু বোম্বে ছাড়া এক্সেপ্ট বোম্বে, হয়েছে।